চারটা কন্ডিশন একটা রাষ্ট্র গঠিত হয়। এখন আমি আপনাদেরকে যে জিনিস বলতে চাইব এটা অত্যন্ত সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ। এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে সবাইকেই, যেন সূক্ষ্ম ব্যাপারটা বোঝা যায়। এই চারটা শর্ত যেখানে ফুলফিল হবে, পরিপূর্ণ হবে, সেটাকে বলা হবে একটা রাষ্ট্র। এখন প্রশ্নটা হলো, আমাদের যে হেডলাইনটা, এই হেডলাইনটা হলো গণভোটের রায়, জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। এখন এই সার্বভৌমত্ব কি? তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে, সার্বভৌমত্ব কাকে বলে? দিস ইজ দি কোয়েশ্চেন। সার্বভৌমত্ব বলতে আমরা কি বুঝাবো? আপনি দেখবেন একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলে, মারলে পরে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, বিচার হয়, শাস্তি হয়, একদিন দিন তারিখ ঠিক করে ফাঁসির কাস্টে ঝোলানো হয়। এই ক্ষমতা কোথা থেকে আসলো? আমি আমার ভাইকে মেরে ফেলেছি, কিন্তু আমি ফাঁসির কাস্টে যে আমাকে ঝোলানো হচ্ছে, বিচার হচ্ছে, চট্টগ্রামের আদালতে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টে আমাকে ফাঁসিকে কার্যকর করা হচ্ছে। রাষ্ট্র এই ক্ষমতা কোথায় পেল? আমি আপনি আপনার একটু মুখটা বন্ধ করেন। এখানে দাঁড়ায় এত কথা বললে কি করে বুঝবে? সেকেন্ড গুরুত্বপূর্ণ কথা হলো, আমি আপনি ইনকাম ট্যাক্স দেই, ব্যবসা করি, ইনকাম ট্যাক্স দেই। দেখবেন যে এই যে ইনকাম ট্যাক্স দেই, না দিলে পুলিশ আসে, মামলা হয়। আমার টাকা, আমার সংসার, আমার ব্যবসা, আমার আয়, রাষ্ট্র টাকা চায় কেন? রাষ্ট্র তো টাকা নিয়ে যাচ্ছে। আমি না দিলে পুলিশ পাঠিয়ে দিচ্ছে, জেল দিচ্ছে, জুলুম দিচ্ছে। এই যে ক্ষমতাটা রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্র কি করে? বন্দুক ব্যবহার করে। পুলিশের হাতে বন্দুক দিয়েছে, কোথায় পেল এটা? আর্মির হাতে বন্দুক দিয়েছে, কই পেল এটা? আর্মি তো গুলি করতেছে, পুলিশ গুলি করতেছে, ম্যাজিস্ট্রেট আমাকে আপনাকে অ্যারেস্ট করতেছে, আদেশ দিচ্ছে, জেলে পাঠিয়ে দিচ্ছে, কারাগারে থাকছি। এই যে দেখেন, এসব কিছু করা হচ্ছে কিন্তু রাষ্ট্রের নামে। এই যে রাষ্ট্রের নামে এই কাজটা করা হচ্ছে, এইটা করে যে ক্ষমতা বলে, এই ক্ষমতার নাম হলো সার্বভৌম ক্ষমতা। আর না হলে ফাঁসি যে দিচ্ছে, অমুক তারিখ এই কয়টার সময় অমুক জেলে অমুকের ফাঁসি হবে, ঘোষণা দিয়ে ফাঁসি দেয় না? আমি আপনি ঘোষণা দিয়ে কাউকে মারতে পারবো? আইন এলাও করবে? কিন্তু জেল কর্তৃপক্ষ দিন তারিখ ঠিক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ফাঁসির দিনক্ষণ নির্ধারণ করছে আইন অনুযায়ী। এই ক্ষমতা পেল কোথায়? এই ক্ষমতাগুলোকে বলে সার্বভৌম ক্ষমতা। অর্থাৎ একটা আদেশ দেওয়া, আদেশটা কার্যকর করা, আদেশটা না দেওয়া, একটা আদেশ দিয়ে বাস্তবে রূপান্তর করা, এইটার নাম হলো সার্বভৌম ক্ষমতা। এখন এই সার্বভৌম ক্ষমতা কার কাছে? এটা একটা বিরাট প্রশ্ন। কার কাছে? পুলিশের কাছে? আর্মির কাছে? সরকারের কাছে? প্রধান বিচারপতির কাছে? প্রধানমন্ত্রীর কাছে? পার্লামেন্টের কাছে? না। আমাদের সংবিধান বলছেন এই যে ক্ষমতা, যে একজন মানুষকে ফাঁসি দিবেন, একজনের কাছ থেকে ট্যাক্স নিবেন, একজনকে বন্দি করে রাখবেন, একজনকে রাস্তা আটকাইয়ে দিবেন, একজনের কাছ থেকে টাকা নিয়ে আরেকজনকে দিবেন, ধনীর কাছ থেকে টাকা নিয়ে গরিবকে দিবেন। যে ট্যাক্স দেয় সে ধনী, তার টাকা নিয়ে নিচ্ছেন, গরিবকে দিয়ে রাস্তা বানিয়ে দিচ্ছেন। এই ক্ষমতা কোথায় থাকে? আমাদের সংবিধান বলছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং বলছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলো জনগণ। তাহলে সার্বভৌম ক্ষমতা কার কাছে? সার্বভৌম ক্ষমতা কার কাছে? সরকারের কাছে? আর্মির কাছে? তাহলে এই যে সার্বভৌম ক্ষমতাটুকু আমরা প্রকাশ করি দুই ভাবে।
একটা নিয়মতান্ত্রিক ভাবে আর একটা অনিয়মতান্ত্রিক ভাবে। নিয়মতান্ত্রিক কি? 12ই ফেব্রুয়ারি নিয়মতান্ত্রিক ভাবে আমরা ভোট দিয়েছি, ভোট দিয়ে সরকার গঠন হয়েছে। এই যে প্রকাশ করলাম, এইটা করলাম হলো দিন তারিখ ঠিক করে করেছি। আমরা তফসিল ঘোষণা করেছি, বলেছি এতদিন বাছাই হবে, এরপরে আপিল হবে, এরপরে ভোট হবে, এরপরে জয় পরাজয় নির্ধারণ হবে। সুনির্দিষ্ট দিন তারিখ ঠিক করে জনগণকে বলছে এবার আপনি হ্যাঁ না, এই মার্কা ওই মার্কা, যা মনে চায় তাই করেন। এইগুলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি যেটা 5ই আগস্ট প্রকাশিত হয়েছে, এটা কি দিন তারিখ নির্ধারণ করে করেছি আমরা? কেউ কি জানতেন যে 5ই আগস্ট সরকার পালিয়ে যাবে? কারো জানা ছিল? কিন্তু গেছে তো, চলে তো গেছে। কেন গেছে? চলে গেছে এই বীর চট্টলা থেকে শুরু করে ঢাকা পর্যন্ত রাস্তাঘাটগুলোতে মানুষ আর মানুষের যন্ত্রণার কারণে সরকার পালিয়ে গেছে। তাহলে কি জনগণ তার ইচ্ছা প্রকাশ করলো না করলো না? এটা কি নিয়মতান্ত্রিক হলো নাকি বিপ্লব হলো? তাহলে যেটা নিয়মতান্ত্রিক উপায়ে হয় এটার নাম হলো নির্বাচন। আর যেটা নিয়মের বাইরে গিয়ে জনগণ ক্ষুব্ধ হয়ে করে, এটা পৃথিবীর কোন কোন জায়গায় নাম হলো রেভলিউশন বা বিপ্লব, কোন কোন জায়গায় নাম হলো গণ অভ্যুত্থান বা মাস আপসার্জ। আপনারা 5 তারিখে দেখবেন পার্লামেন্ট দখল করছে মানুষ, করে নাই? প্রধানমন্ত্রীর বাসভবন দখল করছে, করে নাই? প্রধানমন্ত্রীর অফিসের ছাদে ওইটা একজন আরেকজনের সাথে কোলাকুলি করছে, করে নাই? কই পাইল ওইটা? এখন যান দেখি প্রধানমন্ত্রীর বাসা যাইতে পারবেন? এখন আপনি পার্লামেন্টের ভিতরে ঢুকতে পারবেন? তুষার নিজেও প্রধানমন্ত্রীর না পার্লামেন্টে গেছিল, কোথায় গেছিল? প্রধানমন্ত্রীর অফিসে 5 তারিখে তুষার নিজেও দখল করছিল এক চেয়ার। এই যে জনগণ নিয়মের বাইরে, কেন্দ্রবিন্দু ক্ষমতার কি পার্লামেন্ট, কেন্দ্রবিন্দুর ক্ষমতার কি প্রধানমন্ত্রীর অফিস, কেন্দ্রবিন্দুর ক্ষমতা কি প্রধানমন্ত্রীর বাসভবন। জনগণ নিজের মনের খুশিতে সকল সিকিউরিটি এজেন্সিকে ফাঁকি দিয়ে সবাই ঢুকে পড়ে এই যে দখল নিল, এইটার নাম হইল সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। এটা যদি বুঝতে না পারেন তাহলে তো আপনি ব্যাককল। আমি আমার মতামত স্বাভাবিকভাবে প্রকাশ করতে দেন নাই। কখন দেন নাই? 18 সালে দেন নাই, 24 সালে দেন নাই, 14 সালে দেন নাই, 18 সালেও পারি নাই, 24 সালেও পারি নাই। 24 সালের 5ই আগস্ট হিসেবে নিয়মতান্ত্রিক ব্যবস্থাকে ভায়োলেট করে অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে 5ই আগস্ট সকলে মিলে ক্ষমতা দখল করেছে। এই জন্য এটার নাম হইল বিপ্লব। তাহলে জনগণের ইচ্ছা প্রকাশ দুইভাবে হয় যেখানে আমি ছিলাম, একটা হয় নিয়মতান্ত্রিক আর একটা হয় অনিয়মতান্ত্রিক। হইল এটা। এখন যে আমরা সংস্কারের কথা বলতেছি, আসলে কি? এই কথা বলে আমি শেষ করব। কি আসলে এটা? খালি তো সংস্কার সংস্কার, সংশোধন সংশোধন, কিসের? বাস্তবে কি এটা? তাহলে বুঝতে হবে রাষ্ট্রটা কেমন। এটা বুঝলে বোঝা যাবে যে আসলে সংস্কার বলতে আমরা কি বোঝাচ্ছি। রাষ্ট্রটা হলো 3টা পিলারের উপর দাঁড়ায় আছে। একটা পিলারের নাম হলো সরকার, একটা পিলারের নাম হলো সংসদ, আর একটা পিলারের নাম হইল সুপ্রিম কোর্ট। একটা সুপ্রিম কোর্ট, একটা সরকার, একটা সংসদ, এই 3টা পিলারের মাথায় যেটা দাঁড়ায় সেটার নাম বাংলাদেশ। এই 3টে পিলার কে কার চেয়ে বড়, কে কার চেয়ে ছোট, আমাদের দেশের সংবিধান বলছে কেউ কারো চেয়ে বড়ও নয়, কেউ কারো চেয়ে ছোটও নয়। তাহলে আগে কি পার্লামেন্ট? না। আগে কি সরকার? আগে কি সুপ্রিম কোর্ট? না। তাহলে সরকার যে আদেশ দেয় সুপ্রিম কোর্ট তো ওইটা বাতিল করে দেয়, দেখেন না? তো সরকার আদেশ দিচ্ছে, সুপ্রিম কোর্ট বলছে আদেশের কোনো মূল্য নাই। সুপ্রিম কোর্ট আবার আদেশ দিচ্ছে, পার্লামেন্ট বলছে সুপ্রিম কোর্ট আদেশ দিছে কিন্তু আমরা এটা না মেনে আমরা একটা আইন পাশ করব। এটা হলো পার্লামেন্টের কাজ। পার্লামেন্ট যে আইনটা পাশ করে সুপ্রিম কোর্টে আসলে সুপ্রিম কোর্ট বলে এটা অসাংবিধানিক হয়েছে। তাহলে কে কার চেয়ে বড় হইল?
বড় পান কাউরে সরকার, প্রধানমন্ত্রী হেড, বিচার বিভাগের হেড চিফ জাস্টিস, পার্লামেন্টের হেড হলো স্পিকার। তিন মাথায় তিনজন বসে আছেন, একটা সরকারের হেড, একটা পার্লামেন্টের হেড, আর একটা হলো বিচারালয়ের হেড। এই তিন হেড সমন্বয়ে একটা রাষ্ট্রের তিনটা পিলার গঠিত হয়েছে, আর এই তিনটা পিলারের মাথায় আছে সংবিধান। এই তিন পিলার ছাদ, সংবিধান হলো ছাদ, ছাদের নিচে তিনটা পিলার, একটা সরকার, একটা পার্লামেন্ট, আর একটা হলো সুপ্রিম কোর্ট। এইটার উপরে কি আছে? এই সংবিধানের উপরে কি? তাহলে এক নম্বরে কি, দুই নম্বরে সংবিধান, তিন নম্বরে তিনটা একসাথে। তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রের খুঁটি হলো তিনটা, খুঁটির ছাদ হলো একটা, আর বাগের উপরে টাক হলো জনগণ। তাহলে প্রথম হলো জনগণ, দ্বিতীয় হলো সংবিধান, তৃতীয় হলো তিন খুঁটি। এখন জনগণের রায়কে অস্বীকার করলে খুঁটি কি ঠিক থাকবে? জনগণের রায়কে অস্বীকার করলে সংবিধান কি ঠিক থাকবে? জনগণ সংবিধানের উপরে না নিচে? এইটার নাম হইল সার্বভৌম ক্ষমতা। কারণ কি জানেন? এটা আমাদের সংবিধান বলছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধানের প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। কি হিসেবে? জনগণের ইচ্ছার সর্বোচ্চ অভিব্যক্তি হিসেবে এই সংবিধান হলো সর্বোচ্চ আইন। তাহলে এখন প্রশ্ন, সংবিধান আগে না জনগণ আগে? মানবেন না সংবিধান মানবেন? মানতে হবে না হবে না? যদি না মানেন তাহলে নিচের দিকের যে তিনটা পিলার থাকবে না থাকবে না? আমরা যে সংস্কারের কথা বলছি, বাংলাদেশের এই সংবিধানে 9টা পোস্ট আছে, 9টা পোস্ট। আমি মূলত ক্লাসের মতো করে বলছি এই জন্য, কারণ এই যুক্তিগুলি সকলের জানা দরকার। এই বাংলাদেশের সংবিধানে 9টা পদ আছে, যে পদগুলোকে বলা হয় সংবিধান কর্তৃক প্রদত্ত পদ। 1 নম্বর হলো রাষ্ট্রপতি, 2 নম্বর হলো প্রাইম মিনিস্টার এবং মিনিস্টার। মিনিস্টারদের জন্য আলাদা পদ নাই। প্রাইম মিনিস্টার থাকলে মিনিস্টার আছে, প্রাইম মিনিস্টার না থাকলে মিনিস্টার নাই। কান টানলে মাথা আসে, মাথা টানলে কান আসে। তাহলে প্রাইম মিনিস্টার আছে তো মিনিস্টার আছে। মিনিস্টারিয়াল পদ্ধতিতে মিনিস্টার শেষ, প্রাইম মিনিস্টার শেষ, মিনিস্টারও শেষ। কোনো কারণে আগামীকালকে যদি বর্তমান প্রাইম মিনিস্টার পদত্যাগ করেন, আর কোনো মিনিস্টারকে পদত্যাগ করতে হবে না, তারা অটোমেটিক পদত্যাগ হয়ে যাবে। এটার নাম হলো দ্বিতীয় পদ। প্রথম হলো প্রেসিডেন্ট, দ্বিতীয়ত হলো প্রাইম মিনিস্টার এবং মিনিস্টার, তৃতীয়ত হলো স্পিকার, চতুর্থত হলো ডেপুটি স্পিকার, পঞ্চমত হলো সংসদ সদস্য, এখানে আছেন অনেকে, ষষ্ঠ হলো চিফ জাস্টিস, সপ্তম হলো ইলেকশন কমিশন, অষ্টম হলো পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, নবম হলো মহা হিসাব নিরীক্ষক, চিফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এই 9টা, এগুলোকে হলো রাষ্ট্রের 3 পিলারের ভিতরের 9 সাব পিলার। এই 9টা পোস্টে যারা থাকেন তাদেরকে শপথ নিতে হয়, তাদেরকে বলতে হয় আমি অমুক, আমি এইটা করেছি। দেখেন না, সংসদ সদস্যরা শপথ নেয় না, মন্ত্রীরা শপথ নেয় না? আপনি কি দেখবেন, কখনো দেখতে পাইছেন যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল শপথ নেয়? না, কারণ এটা সাংবিধানিক পোস্ট না। সংবিধানে আছে এরকম 9টা পোস্ট। এখন আমরা কি বলেছিলাম তাহলে? রাষ্ট্র সংস্কার বলতে কি বুঝিয়েছিলাম? আমরা বুঝিয়েছিলাম আমাদের এই বর্তমান সংবিধানে সকল ক্ষমতাকে ঘুরে ফিরে প্রাইম মিনিস্টারের হাতে নিয়ে দেওয়া হয়েছে। আমরা বলছিলাম যেহেতু একটা জনগণ সবার উপরে, তারপরে সংবিধান, তারপরে 3টা পিলার, আমরা ক্ষমতাটাকে এমন করে ভাগ করে দেই যেন কেউ কারো উপরেও না যায়, কেউ কারো নিচেও না পড়ে। এই ক্ষমতার ভাগাভাগির নাম দিয়েছিলাম আমরা সংবিধান সংস্কার। ওনারা বলেছেন যে এইটা সংশোধন করবেন।
আমরা কেন সংস্কার বলছি জানেন? যে তিনটে পিলার, এই তিনটে পিলারের ভিতরে যদি ক্ষমতা ভাগ করে দিতে হয়, এই বর্তমান পিলারটাকে ভেঙে সংস্কার করা ছাড়া সংশোধন করলে ওই পিলারগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু সংস্কার করলে এটা সম্ভব। বাড়ি যখন আপনি সুন্দর করে বানাইতে চান, তখন কি মেরামত করেন নাকি নতুন করে বানান? আগের বাড়ি যেটা থাকে এটা ঠিকঠাক করলে নিজের পছন্দ মতো সব ঠিক করা যায়? পছন্দ মতো ঠিক করতে গেলে ওই আনোয়ারায় আর পটিয়ার মাঝখানে, হাওরের মাঝখানে